আসসালামু আলাইকুম প্রিয় গণমাধ্যম কর্মী, আপনারা এসেছেন আমাদের ডাকে। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমাদের একটু ৪টার সময় প্রেস মিটিং ছিল, আমাদের আধা ঘন্টা দেরি হয়েছে। এই ব্যাপারটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ ও আহত সেলের পক্ষতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের শহীদ পরিবার ও আহতদের নিয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহত সেল কাজ করছে। তারা শহীদ পরিবার এবং আহতদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন সম্পর্কে সরকারের সাথে তাদের পুনর্বাসনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। আজকে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং প্রশিক্ষণের ব্যাপারে একটি রোডম্যাপের জন্য আমরা আসলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই রোডম্যাপটি দেওয়ার জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের শহীদ পরিবার এবং আহতদের সেল সম্পাদক তামিম খান আপনাদেরকে এই সংবাদ সম্মেলনটির ডিটেলসে জানাবে যে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে তারা কিভাবে ভবিষ্যতে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তামিম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের সম্পাদক। তো আপনারা জানেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের কি পরিস্থিতি ছিল, এবং জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের অনেক বড় কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথম যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে শহীদ ও আহত পরিবারের তালিকা প্রণয়ন, এবং তালিকা প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় ব্রেক পেতে হয়েছে। আমরা একটা বন্যা সমস্যা, প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠি। এই সকল সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা এবং জটিলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের শহীদ ও আহতদের যে তালিকা প্রণয়নের একটা বিষয় ছিল সেটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালিকা প্রণয়নের সাথে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েই মূলত কাজ করছে, এবং আমরা এটা আরো 1 মাস আগে থেকেই শুরু করেছি। তো মোটামুটি আমরা এখন একটা অবস্থানে পৌঁছেছি। সেই রোড ম্যাপটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেল কয়েকটা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি নানা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে। তো ইতিমধ্যে আমাদেরকে 3টা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে: শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়। এখানে আমরা প্রায় 50 থেকে 60টা কোর্সে আহতদেরকে এবং শহীদ পরিবারের সাথে যারা শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং যে যে কাজে দক্ষ সেই কাজের মাধ্যমে তাদেরকে দক্ষতা অনুসারে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং পুনর্বাসনের ব্যবস্থা করবো। আর ইতিমধ্যে আমরা 100 জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। গত 8 সেপ্টেম্বর থেকে এটি চালু হয়েছে। আর 30 জন আহত জুলাই যোদ্ধা আছে যাদেরকে আমরা কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল এটা আসলে শহীদ আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ্যানগার্ড হয়ে কাজ করছে। আমরা এটা করে যাবো ইনশাল্লাহ। এবং আমরা যাতে এদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি, তাদেরকে একটা স্বাভাবিক অবস্থানের মধ্যে নিতে পারি, সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আজকে গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে এসেছেন আমাদের ডাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারাই পারবেন হয়তো এই শহীদ আহত পরিবারের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে তাদেরকে ভালো একটা ব্যবস্থা বা তাদেরকে ভালো একটা অবস্থানে দাঁড় করানোর জন্য। আর আপনারা আরো একটা বিষয় জানেন, এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা কিন্তু এখন অনেকে মানসিকভাবে খুব অসুস্থ। তো তারা কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ছিল। গুলিবিদ্ধ হয়ে যখন আহত হয়ে হাসপাতালে 6-7 মাস ধরে পড়ে আছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা মানে মানসিক বিকৃতির একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তো নানাবিধ জটিলতা কিন্তু তাদের সাথে চলছে, যেমন তাদের তালিকা প্রণয়নের সমস্যা, ক্যাটাগরি সমস্যা, তাদেরকে ঠিক টাইমে ভাতা দেওয়া হচ্ছে না, এটা একটা সমস্যা। এই সকল সমস্যা কাটিয়ে যাতে আমরা খুব সহজভাবে উঠতে পারি, তুলতে পারি, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে শহীদ আহত সেল। আর এই যে সকল মানুষগুলো এখন মানসিকভাবে সুস্থ হতে পারছে না বা স্বাভাবিক জীবন ফিরতে পারছে না, তাদের জন্য আমরা আরো একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা হচ্ছে মাইন্ড হিল নামে একটা। এখানে জার্মানের একটা প্রজেক্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে। জার্মানের এই প্রজেক্টটা আমাদেরকে হেল্প করবে এই যে সকল আহত পরিবার বা আহত যোদ্ধারা এখন পর্যন্ত স্বাভাবিক জীবন ফিরতে পারছে না, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য। এই বিষয়টা আমি আল্লাহর রহমতে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করি, এবং সবাই যাতে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই ব্যাপারটাকে সমাধান করার জন্য আমাদের সাথে এগিয়ে আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারবেন।
কদিন আগে একটা রিপোর্ট পেয়েছে যে 52 জনের তালিকা এসেছে যারা জুলাই শহীদ না, পরবর্তীতে যারা শহীদ হয়েছে তাদের নামও এই তালিকায় দিয়েছে। এই বিষয়ে আপনাদের মানে আপনারা কি ব্যবস্থা নেবেন? তাদের কি তালিকা থেকে বাদ দেওয়া হবে কিনা বা আপনাদের অবস্থান কি? আপনারা এই বিষয়ে কি জানেন? জি, আচ্ছা, আপনারা কিন্তু জানেন যে অভ্যুত্থানের পরে দেশ একটা মানে ভঙ্গুর অবস্থার মধ্যে এখনো রয়েছে, মানে পুরোপুরি কিন্তু এটা সাকসেস হয় না। একটা গণ অভ্যুত্থানের পর দেশের অবস্থা এরকমই থাকে, সেই টালমাটাল অবস্থার মধ্যেও কিন্তু আমরা তালিকা প্রণয়নের কাজটা কিন্তু করেছি এবং আমি কিন্তু জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছে তাদের তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছি। 52 জনের যে তালিকা প্রথম আলো প্রকাশ করেছে, এখানে সবাই যে আপনার ফেক সেটা কিন্তু না। এখানে কয়েকজন আবার সঠিক শহীদও আছে যাদের নাম ভুলক্রমে চলে গেছে। আর যাদের নাম এসছে এখানে তাদেরকে অবশ্যই আমরা তালিকা থেকে বাদ দিব, কেননা আহ, অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা একটা সম্মানের জায়গায় অবস্থান করছে। তো সেই সম্মানের জায়গায় যারা আছেন তাদের সম্মানিত করার জন্য আমরা কোনো ভুয়া শহীদকে তালিকায় রাখবো না। এটার প্রসেসটা আপনাদেরকে একটু বলি। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর একটা চিঠি দেওয়া হয়। সেই চিঠির মাধ্যমে একটা যাচাই বাছাই কমিটি, সেখানে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ সুপার, একজন ছাত্র প্রতিনিধি এবং আরো কয়েকজন সম্মিলিত অ্যাসিলেন্ট সহ এই কমিটিটা করা হয়। সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন তাদের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না তখন তাদেরকে চিঠির মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়, গ্যাজেট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রক্রিয়াটা সহজ, কিন্তু আমাদের তথ্য পাওয়াটা জরুরি। জি, হ্যাঁ, ভাতার ব্যাপারটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। ভাতা আসলে তো জানেন আমরা সোনালী ব্যাংকের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা রাউটিং নাম্বার এবং একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো অনেক সময় দেখা যায় রাউটিং নাম্বারগুলো অনেক আহত জুলাই যোদ্ধা ঠিকভাবে লিখতে পারেন না। আপনারা তো নিশ্চয়ই জানেন যে অভ্যুত্থানে কিন্তু মানে শিক্ষিত মানুষের থেকে সাধারণ মানুষগুলোই কিন্তু আন্দোলনে এসেছিল বেশি, তারাই কিন্তু আহত হয়েছে বেশি। আপনারা একটা জিনিস দেখেন, আমার কাছে মাঝে মাঝে এমন মেসেজ আসে যে আমি মেসেজের উত্তর দিলে বলে ভাই আমি বাংলা পড়তে পারি না, আপনি একটু ভয়েসে বলেন। তো এই ধরনের মানুষগুলো না অনেক সময় এই রাউটিং নাম্বার লিখতে ভুল হয়ে যায়, যে কারণে তারা ঠিক সময়ে টাকাটা পাচ্ছে না। তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য আলাদা একটা টিম গঠন করতে, যে যাতে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের সমস্যার জন্য আমরা নিজেরা তদারকি করে তাদের রাউটিং নাম্বার ভুল, তাদের যে অনেক সময় এনআইডি কার্ডের নাম্বার ভুল হয়, অনেক সময় প্রায় 16টা আপনার হচ্ছে স্টেপ আছে এই ভাতা নেওয়ার জন্য। 16টা ইয়ে আছে, 16টা ঘর আছে পূরণ করতে হয়, যেগুলো এমআইএস নাম্বার, গ্যাজেট নাম্বার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, রাউটিং নাম্বার, এনআইডি কার্ড নাম্বার, কি ধরনের আহত হয়েছে, কোথায় আহত হয়েছে। তো এই বিষয়গুলো না অনেক সময় আহত জুলাই যোদ্ধারা কমপ্লিট করতে একটু ব্যর্থ হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা হেল্প করে তাদেরকে একটা এই সমস্যাটা যাতে না হয় আর এই ভাতাটা দিতে যাতে দেরি না হয় এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। জি, জি, ভাইয়া আসলে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আপনি যে কোশ্চেনটা করছেন এটা আসলে খুব হৃদয় বিদারক একটা কোশ্চেন করেছেন। কেননা একটা মানুষ যদি হাসপাতালে 1 মাস থাকে তারই অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেই মানুষটা যখন দিনের পর দিন 1 বছর থাকে তখন তার অবস্থা কি হয় এটা আসলে আমাদের ধারণ করতে হবে ভাইয়া, এটা হচ্ছে মেইন কথা। তো আসলে এইখানে গাফিলতি একটু আছে, গাফিলতি আছে কোঅর্ডিনেশনে। কোঅর্ডিনেশনটা কিভাবে হয় দেখেন, আমরা কিন্তু যখন আপনার আন্দোলন শেষ হলো তখন কিন্তু সেপ্টেম্বর মাসের দিকেই একটা স্বাস্থ্য উপকমিটি গঠন করেছিলাম, যাদের দায়িত্ব ছিল বিভিন্ন হাসপাতালে 2জন করে প্রতিনিধি দিয়ে যারা আহত জুলাই যোদ্ধা থাকবে তাদের সেবা নিশ্চিত করা। আসলে ওখানে আমাদের একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল, ওখানে লজিস্টিক সাপোর্টের একটা সমস্যা ছিল। এরপর মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা গ্যাপ ছিল যে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না। এটা যে আসলে সবার দোষ ছিল এরকম না, আসলে সিচুয়েশনটাই খুব খারাপ ছিল। যে আমরা এই যে বন্যা পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে দেখা গেছে যে আমাদের অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, মানে কেউ যাচ্ছে বন্যার মানুষদের হেল্প করতে, কেউ যাচ্ছে হাসপাতালে, আবার কেউ এই টিএসসি তে গিয়ে অন্যান্য আহতদেরকে সামলাচ্ছে। তো এইসব বিষয়ের কারণে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ হয়ে যায়। তারপরেও আমরা প্রত্যেক হাসপাতালে, যেমন আমি নিজে বক্তব্যের দায়িত্বে ছিলাম, আমি আবার স্বাস্থ্য কমিটির একজন সদস্য, তো আমরা চাচ্ছিলাম যে এটা যেন কোঅর্ডিনেশন করে ঠিকভাবে করা যায়। তো আমাদের কোঅর্ডিনেশনের একটা গ্যাপের কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু ভাইয়া আপনার কোশ্চেনের উত্তরটা আমি সঠিকভাবে দিতে চাই এভাবে, যে ভাইয়া যেটা হয়েছে সেটা হয়তো আমরা ফিরে আনতে পারবো না, বাট যেহেতু আমরা এই জিনিসগুলো এখন সামনাসামনি দেখছি, দেরি যেহেতু হয়েই গেছে, তারপর আমরা চাই আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শহীদ আহত সেল যেন প্রত্যেক হাসপাতালে 2জন করে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই সকল রোগীর সেবা নিশ্চিত করতে পারে এবং যাদের বিদেশে যেতে হবে তাদের বিদেশে চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ।
জি 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 হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ আমাদের অভ্যুত্থানের পর প্রথম টার্গেট ছিল জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে তাদের তালিকা নিশ্চিত করা। আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, ধরতে পারেন 90%। হয়তো বাকি 10% এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি, আমাদের আনুষঙ্গিক জটিলতা এবং বিভিন্ন অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতির জন্য। তো আমরা এটা ইনশাল্লাহ ওভারকাম করব। আমাদের তালিকা প্রণয়ন শেষ হলে আমরা এই শহীদ ও আহতদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করব। তাদের যে আত্মত্যাগ, তাদের যে এই দেশের প্রতি তাদের যে ভালোবাসা, এটাকে যাতে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। তাদের মানসিক স্বাস্থ্য আগে উন্নত করা এবং তাদেরকে সার্বিকভাবে হেল্প করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এরপর আমরা দেশের উন্নয়নের জন্য, দেশের সার্বিক কাঠামো উন্নয়নের জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আমরা ইনশাল্লাহ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানার কাজ করে গেছে, কাজ করে যাবে এবং আমরা থাকবো ইনশাল্লাহ সবসময় মাঠে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।